আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরানের সাথে যুদ্ধ চায় না আমেরিকা, বললেন মুখপাত্র জন কিরবি। হামলায় নিহত ৩ সেনার নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের রকেট হামলা অব্যাহত, ইসরায়েলি গোলাও লাগাচ্ছে কাজে হামাসরা। এরপর জানাবো জার্মানি এবং নাইজারে ইসরায়েল বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেলেন পুতিন। এবং সর্বশেষ থাকবে সুদান, দক্ষিণ সুদান সীমান্তে ভয়াবহ সহিংসতা, নিহত 52। ইরানের সাথে যুদ্ধ চায় না আমেরিকা, বললেন মুখপাত্র জন কিরবি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো রকমের যুদ্ধে জড়াতে চায় না তার দেশ। জর্দানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় আমেরিকার অন্তত ৩ সেনা নিহত এবং ৩০ জন আহত হওয়ার পর জন কিরবি এই বক্তব্য দিলেন। গতকাল তিনি সংবাদ ব্রিফিংয়ে বলেন, সিরিয়া সীমান্তবর্তী জর্দানের টাওয়ার ২২ সামরিক ঘাঁটিতে যে হামলা হয়েছে তার কার্যকর প্রতিক্রিয়া দেখাবে আমেরিকা। তবে তিনি জোর দিয়ে বলেছেন, সম্ভাব্য জবাবের অর্থ ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়া নয়। তিনি আরও বলেন, আমরা ইরানের সাথে যুদ্ধ চাই না, মধ্যপ্রাচ্যে আমরা বৃহত্তর কোনো সংঘাত চাইছি না। জন কিরবি তার ভাষায় দাবি করেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি চায়। সে কারণে মার্কিন সেনাদের ওপর এই ধরনের হামলা বন্ধ হওয়া উচিত। জর্দানের সামরিক ঘাঁটিতে হামলার জন্য ইরানের সাথে সম্পর্কযুক্ত প্রতিরোধ যোদ্ধাদের দায়ী করেছে আমেরিকা। তবে এই হামলার সাথে কোনো রকমের সম্পর্ক থাকার কথা প্রত্যাখ্যান করেছে ইরান, সূত্র জানাচ্ছে পার্স টুডে। হামলায় নিহত ৩ সেনার নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্র। সিরিয়ায় জর্ডান সীমান্তের কাছে এক মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি। এদিকে ৩ নিহত সেনার নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার তথা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার জর্ডানের শত্রুর ড্রোন হামলায় নিহত ৩ সেনার নাম প্রকাশ করেছে মার্কিন সরকার। নিহতরা হলেন সার্জেন্ট উইলিয়াম জেরম রিভার্স, বয়স ৪৬, বিশেষজ্ঞ কেনেডি লেডন স্যান্ডার্স, বয়স ২৪ এবং বিশেষজ্ঞ ব্রেওনা অ্যালেক্সিয়ান্স ড্রিয়া মফেট, বয়স ২৩। জর্ডানের সিরিয়া সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটির হাউজিং ইউনিটে ড্রোন আঘাত করলে তারা নিহত হন। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান সমর্থিত গ্রুপগুলোকে দায়ী করেছে এবং পেন্টাগন বলেছে তারা হিজবুল্লাহর পদচিহ্ন অনুসরণ করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও পুনর্ব্যক্ত করেছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। পেন্টাগনের মুখপাত্র সাবমিরা সিং বলেছেন, আমরা যুদ্ধ চাই না, তবে আমরা ব্যবস্থা নিব এবং আমাদের বাহিনীর ওপর হামলার জবাব দেব। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, সামরিক ঘাঁটিতে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি বলে মনে হচ্ছে বলে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন। ওই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে এই ড্রোনটি শাহেদ ড্রোনের মতো। একমুখী এই হামলার ড্রোনটি ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে সরবরাহ করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অভিযোগ অস্বীকার করে ইরান এই হামলা চালিয়েছে এমন সন্দেহকে নাকচ করে দিয়েছে তেহরান। ফিলিস্তিনিদের রকেট হামলা অব্যাহত, ইসরায়েলি গোলাও কাজে লাগছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা গতরাতে গাজার খুব কাছেই ইসরায়েলের ভেতরে ইহুদি বসতির লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজার কাছে ইহুদি বসতিতে রকেট আঘাত হানলে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। আল কুদস ব্রিগেডসের প্রতিরোধ যোদ্ধারা এমন সময় ইহুদি বসতির লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে যখন সম্প্রতি খোদ ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করেছে তার এক একটা উল্লেখযোগ্য অংশ ইসরায়েলের এবং ফিলিস্তিনি যোদ্ধারা এসব অস্ত্র যুদ্ধের গনিমত হিসেবে পেয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী তাদের কাছে অনেক অস্ত্র হামাসের ভূগর্ভস্থ টানেল দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের কাছে পৌঁছেছে। যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ তথ্যে দেখা গেছে, ইসরায়েলিরা শুধু যে হামাসের লক্ষ্য, উদ্দেশ্য ও কৌশল ধরতে ব্যর্থ হয়েছে তাই নয়, একই সাথে ফিলিস্তিনিদের অস্ত্রের সক্ষমতা নিয়েও তারা ভুলের মধ্যে রয়েছে। এতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী গত ১৭ বছর ধরে গাজা অবরোধের জন্য যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল, এখন সেই সব অস্ত্রই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ বিভাগের সাবেক ডেপুটি মাইকেল কর্দশ বলেছেন, অবিস্ফোরিত অস্ত্রই হামাসের অস্ত্রের প্রধান উৎস।
তারা ইসরায়েলি বোমা নিয়ে যায় এবং এগুলো তারা বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজে লাগায়। ইসরায়েলের অস্ত্র দিয়ে ইসরায়েলকে ঘায়েল করছে হামাস। সম্প্রতি এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস পত্রিকা। এতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর পরিত্যক্ত ও অকেজ অস্ত্র সংগ্রহ করে ইসরায়েলের বিরুদ্ধেই ব্যবহার করছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। পত্রিকাটিতে বলা হয়েছে, গাজায় যেসব গোলাবর্ষণ করেছে ইসরায়েল, সেগুলোর বেশ কিছু সংখ্যক বিস্ফোরিত হয় না। ইসরায়েলিরা এই বিষয়টি এতদিন বুঝতে পারেনি। পাশ্চাত্যের এক সামরিক কর্মকর্তা বলেছেন, হামাসের বেশিরভাগ বিস্ফোরক আসছে অবিস্ফোরিত ইসরায়েলি গোলা ও ক্ষেপণাস্ত্র থেকে। ইসরায়েলের এক গোয়েন্দা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, গাজায় নিক্ষেপ করা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অবিস্ফোরিত গোলার সংখ্যা প্রায় 15 ভাগ। হামাসের অস্ত্র সংগ্রহের আরেকটি উৎস হল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটিগুলোতে চুরি। সিনাই মরুভূমির মাধ্যমে এসব অস্ত্র পশ্চিম তীর এবং গাজায় চলে যাচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হামাস প্রমাণ করেছে যে তারা 2000 পাউন্ড ওজনের গোলা বানাতে পারে। তারা অবিস্ফোরিত বারুদ থেকেই এসব গোলা বানিয়ে থাকে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইহুদিবাদী ইসরায়েলকে জার্মানির সাহায্য। জার্মানি এবং নাইজারে ইসরায়েল বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত। গাজার নিপীড়িত জনগণের সমর্থনে জার্মানি এবং নাইজারের প্রতিবাদী জনগণ মিছিল করেছে এবং সমাবেশ করেছে। সমাবেশে তারা গাজা ইহুদিবাদী ইসরায়েলি অপরাধ ও গণহত্যার নিন্দা জানিয়েছে। সমর্থকরা আবারও বার্লিনের রাস্তায় রাস্তায় সমবেত হয়েছে। বিক্ষুব্ধ জনতা গাজা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে এবং ইসরায়েলকে জার্মান সরকারের সমর্থনের বিরুদ্ধে স্লোগান দেয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি জনতার সমর্থনে গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানায়। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানায় সমবেত জনতা। আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে জার্মান সরকার তাল মিলিয়ে সবসময় ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দেয় এবং ওই শিশু হত্যাকারী বর্বর শাসকদের সামরিক সাহায্য দেয়। জার্মানির অর্থ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এবছর জার্মানি তেল আবিবকে অন্যান্য বছরের তুলনায় 10 গুণ বেশি সামরিক সাহায্য দিয়েছে। এই সাহায্য আল আকসা তুফান অভিযান শুরুর পর থেকে দেওয়া হয়েছে বলেও মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে পার্স টুডে। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেলেন পুতিন। আগামী মার্চে রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছেন বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল তাকে নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে রুশ নির্বাচন কমিশন। বর্তমানে রাশিয়ায় পুতিনের তেমন শক্ত কোনো বিরোধী না থাকায় নির্বাচনে তিনি জয়ী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে অন্তত 2030 সাল পর্যন্ত তিনি বিশ্বের অন্যতম শক্তিধর রাশিয়ার ক্ষমতায় থাকছেন। খবর এএফপি এর। রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, পুতিনকে নিবন্ধন দেওয়া হয়েছে। তিনি ছাড়াও ডানপন্থী নেতা ফায়ারব্র্যান্ড ও পুতিনের অনুগত হিসেবে পরিচিত লিওনিড স্ক্রুটিসকে প্রার্থী হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। 1999 সাল থেকে রাশিয়ার ক্ষমতায় আছেন 71 বছর বয়সী পুতিন। জোসেফ স্টালিনের পর যে কোনো শাসকের চেয়ে দীর্ঘদিন তিনি প্রেসিডেন্ট পদে আছেন। এরপরেও তিনি মনে করছেন রাশিয়ার এই বিপদের দিনে তারই ক্ষমতায় থাকা প্রয়োজন। বেশ আগে থেকেই কূটনৈতিক, গোয়েন্দা ও অন্যান্য কর্মকর্তা বলে আসছেন, পুতিন আজীবন রাশিয়ার ক্ষমতায় থাকবেন। তাকে নির্বাচনের মাঠে চ্যালেঞ্জ জানাতে পারবে এমন কোনো হেভিওয়েট প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী নেই। 80% মানুষ তার পক্ষে। রাষ্ট্রকাঠামো ও গণমাধ্যমে তার হাতে আছে। এছাড়া তার অব্যাহত শাসন নিয়ে মূলধারার জনসাধারণের মাঝে কোনো বিরোধিতা নেই। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছুটা বিপাকে আছেন পুতিন। এই যুদ্ধ নিয়ে 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট। একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতিকে বিপদে ফেলার চেষ্টা করে চলেছে পশ্চিমারা। যদিও পশ্চিম থেকে মুখ ফিরিয়ে এশিয়া ও আফ্রিকায় মনোনিবেশ করে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রেমলিন প্রধান। এবং সর্বশেষ জানাবো, সুদান দক্ষিণ সুদান সীমান্তে ভয়াবহ সহিংসতা, নিহত 52। সুদান ও দক্ষিণ সুদান সীমান্তে ভয়াবহ সহিংসতায় 52 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। উভয় দেশের মধ্যে বিতর্কিত আবহাওয়ায় অঞ্চলে সহিংসতা ও প্রাণহানির এই ঘটনা ঘটে। আজ পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চলে হামলা ও সহিংসতায় কয়েক ডজন লোক নিহত হয়েছে বলে জানা গেছে। সামগ্রিকভাবে গত সপ্তাহান্তে এই অঞ্চলে নারী ও শিশুসহ 52 জন মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তারা গতকালই জানিয়েছেন। সুদান এবং দক্ষিণ সুদান উভয় তাদের যৌথ সীমান্ত বরাবর তেল সমৃদ্ধ এই অঞ্চলে মালিকানা দাবি করে থাকে।